আসসালামু আলাইকুম। একদম প্রথম দিনই যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আমরা দেখলাম, তখন আমি সর্বপ্রথম ভিডিওটা দিয়েছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে সার্জিসকে কেন আসলে এই সমন্বয়ক টিমে রাখা হলো, কেন তাকে উপদেষ্টা পদে রাখা হলো না? যদিও তার তুলনায় আসিফ অথবা ধরেন নাহিদ বিভিন্ন দিকে তারা ভালো, বাট সার্জিস আরেকটু আগানো। তো আমি তখনই বলছিলাম যে একটা পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীতে প্রধান যে দুইটা দল, তাদের বিপরীতে একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে। আর আমার সেই কথাটাই আজকে যে গণমাধ্যম তাদের প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, তাদেরকে আস্তে আস্তে মানুষ একটু একটু গালাগালি শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে কারা করছে? করছে তারাই যারা বেসিক্যালি চাচ্ছে যে রাজনৈতিক সরকারটা ক্ষমতায় আসুক। তো সেই রাজনৈতিক সরকারের ক্ষমতা কারা চাই? আমরা যারা বিএনপি আছি বা কেউ জামাত আছি, কেউ আওয়ামী লীগ আছি। আওয়ামী লীগ তো এমনিও গাইলে হবে, কারণ হচ্ছে কি তাদের পতনের মূল কারণই হচ্ছে এই টিমটা। তো তিনটা বাহিনীরই মোটামুটি আক্রমণের শিকার হচ্ছে এই মুহূর্তে সার্জিসরা। কিন্তু এই আক্রমণকে পাশ কাটিয়ে নতুন করে যে রাজনৈতিক দল একটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে নতুন একটা রাজনৈতিক দল উত্থান হলে সেটা আসলে কতটুকু মানুষের কাছে ভূমিকা রাখবে? বাংলাদেশ থেকে যাবার আগে শেখ হাসিনা বারবার বলছিলেন যে এখানে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে পেছনে আবার ধরেন তাদের বক্তব্যগুলো একপক্ষীয় হয়ে যাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে এই প্রেক্ষাপটে একটা নতুন রাজনৈতিক দল গঠন, সেই রাজনৈতিক দলে নিজেদের অবস্থান তৈরি করা, বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন, আবার ভুয়া সমন্বয়কদের আমরা দেখছি। তো সব কিছু মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের আহ্বান জানালেও তা কেন প্রত্যাখ্যান করছে ছাত্র আন্দোলনকারীরা? আন্তর্জাতিক গণমাধ্যম আপনার রয়টার্সের একটা প্রতিবেদন বলছে সংস্কারের জন্য তারা এখন নিজেদের দল গঠনের কথা বিবেচনা করছেন। তো কেমন হবে? রয়টার্স বলছে শেখ হাসিনার আমলে অর্থাৎ গত 15 বছরের স্বৈর শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটি আন্দোলনকারী নেতাদের আশা। প্রতিবেদনটি বলছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। আর এই সহিংসতায় নিহত হয়েছে, আজকে আমরা জাতিসংঘের প্রতিবেদন দেখলাম, প্রায় 650-র উপরে মানুষ নিহত হয়েছে। আর 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জন নিহতের খবর যখন আমরা জানলাম, তখন আমরা দেখলাম যে গত 3 দশকের বেশিরভাগ সময় ধরেই বাংলাদেশ শাসন করছে শেখ হাসিনার আওয়ামী লীগ অথবা তার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি। আর এই দুই নেতারই বয়স এখন 70-এর বেশি। সরকার এবং শিক্ষক ও কর্মীদের মতন সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি কমিটির সদস্য মাহফুজ আলম তিনি রয়টার্সকে বলছেন, ছাত্র নেতারা দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন। অর্থাৎ দ্বৈত প্রথা মানে কি? আওয়ামী লীগ এবং বিএনপি যে দুইটা চয়েস, এর বাহিরে আরেকটা চয়েস আনার জন্যই তারা এই পরিকল্পনা করছে। 26 বছর বয়সী আইনের এই ছাত্র বলছেন যে আন্দোলনকারী নেতারা একটি প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ ভোটারদের সাথে ব্যাপকভাবে পরামর্শ করতে চাইছেন। 1 মাসের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুই রাজনৈতিক দলকে মানুষ ক্লান্ত, তাদেরকে নিয়ে আমাদের উপর মানুষের আস্থা আছে। প্ল্যাটফর্মকে ঘেটেই কথা বলি যে ধরেন ট্রাফিক সিস্টেমে আজকে দেখছেন সার্জিস কিন্তু ট্রাফিক সিস্টেম থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে উঠে যেতে বলেছেন, কারণ এখানে কেউ রাস্তায় টিকটক করছে, আবার একই রাস্তায় 1 কিলোমিটারের মধ্যে 5 বার চেকিং হচ্ছে, সঠিক লাইসেন্স ভুয়া লাইসেন্স বোঝার সক্ষমতা নেই। তাছাড়া আপনার পাবলিক ফোন চেক করা হচ্ছে। তো এগুলোতে কিন্তু পাবলিকের মধ্যে যে জোশটা ছিল, স্পিডটা ছিল, সেটা কিন্তু কিছুটা ভাটা পড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে জনগণ কিভাবে দেখবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের যে পরিকল্পনা, বা অলরেডি হয়তো তারা অনেক দূর এগিয়েও গেছে। তাহমিদ চৌধুরী নামক একজন সমন্বয়কারী রয়টার্সকে বলছেন তাদের একটি রাজনৈতিক দল গঠন করার উচ্চ সম্ভাবনা আছে, তবে তারা এখনও তাদের কর্মসূচি নিয়ে কাজ করছেন এবং ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতাই থাকবে এর মূল ভিত্তি। এই সমন্বয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্লাস বিভিন্ন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আছে সেখানে তার সাক্ষাৎকারে বলছেন একটি দল গঠন ছাড়া চলমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অন্য কোনো পরিকল্পনা নেই যেটা এই দুইটা দলকে ভাঙতে পারে। আরেকজন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলছেন আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না। আর এটি নিশ্চিত করার জন্য আমাদের কাঠামোগত সংস্কার করা প্রয়োজন, যার জন্য অবশ্যই কিছু নিয়ম লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই যে ছাত্রনেতাদের নতুন দল গঠনের বিষয়ে আসলে আমজনতা কি ভাবছে? আপনি কি ভাবছেন? আমজনতা তো আপনি, তবে আমরা এই দেশে কেউ আমজনতা নাই, যেহেতু আমরা ঐতিহ্যগতভাবে গত 53 বছর দুইটা দলকে শাসন করতে দেখেছি, বা দুই 4টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, এর বাইরে ছোটোখাটো আরও দল আছে। তো আমরা এখানে যারাই আছি বেসিক্যালি আমরা কিন্তু তাদেরই। সুতরাং নতুন করে ছাত্রদের এই আন্দোলনটার মধ্যে হয়তো অনেকেই সহযোগিতা করছে, বিএনপি, জামায়াত ইসলাম বা যারা বিরোধী দল
শক্ত ভূমিকা রেখেছে, তাদের যারা ছাত্র পর্যায়ে আছে রাজপথে কিন্তু ভূমিকা রাখছে, এটা 100%। এই যে বিশাল জনগোষ্ঠী দেখছেন, শুধুমাত্র ছাত্র, এখন প্রত্যেককেই ছাত্র, কিন্তু ছাত্রের মধ্যেও রাজনৈতিক একটা বিস্তর সবার মধ্যে ছিল। এখন নতুন করে আমাদের এই সার্জিসদেরকে আসলে রাষ্ট্র ক্ষমতায় আনার ব্যাপারে আপনি কি ভাবেন, যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির সামনে নতুন করে কি একটা সিলেবাস থাকা দরকার, নতুন করে আরেকটা দলকে এদেশে আসলেই দরকার, নাকি এই দলগুলাই যেমন পিরালি সিস্টেমে বঙ্গবন্ধু মারা গেলেন, শেখ হাসিনা দায়িত্ব নিলেন, শেখ হাসিনা মারা যাবেন, জয় দায়িত্ব নেবে, জয় মারা যাবে, ওনার ওই যে বক্সার মেয়ে সম্ভবত তিনি আসবেন, তারপর হচ্ছে এই সিস্টেমে থাকলে নাতি পতি ছতি মুক্তিযুদ্ধের স্টাইলেই আমাদের পরিবারতন্ত্র চলে। আবার এমপি মন্ত্রীদের মধ্যে দেখবেন জন্মের পরে যারা দেখছেন মন্ত্রী এমপি, দল বদলায়, ক্ষমতা বদলায়, ওই লোকগুলাই আবার আসে। তো একটা এলাকায় নতুন যারা রাজনীতি করে তারা কিন্তু আমাদের এই দলগুলার একটা চরিত্র আছে। চরিত্র কোনটা? একবার যারা দিছে এই লোক দম যাওয়ার আগ পর্যন্ত এখানে নতুন কাউরে দেয় না। তো সেই ক্ষেত্রে নতুন একটা দলের কি প্রয়োজন আছে কিনা। তবে সার্জিসের একটা বক্তব্য ভালো লাগছে, সে বলছে যে নতুন করে যে সংস্কার কাঠামো আসবে সেখানে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা সিস্টেম, বা পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমটা আছে। তো আপনি কি মনে করেন বাংলাদেশে কি এই সিস্টেম থাকা উচিত যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? রাজনৈতিকভাবে আমরা দলকানা অনেকেই, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে এই যে চোরের খনি, যে ক্ষমতায় থাকে চুরি করে লুটপাট করে ক্ষমতা থেকে সইরা যায়, যাইয়া আবার এই লুটপাটের বিরুদ্ধেই কথা বলে, আবার যারা বসে তারাই লুটপাট করে। তো এই সিস্টেমকে ভাঙার জন্য তৃতীয় রাজনৈতিক দলকে আসলে